কি অবস্থা ভাই আপুরা? আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে পড়াশোনা করব এবং জানবো, বুঝবো, শিখবো। সেটা হইতেছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অলরেডি তোমরা বোর্ডে দেখতেছো। সো আমরা আজকে এই টপিকে আসলে একটু ডিটেলসে জানার চেষ্টা করব, কিভাবে একটা অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক নামকরণ পাইছে সেগুলো জানবো, কি কি নীতি আছে এটার সাথে সেগুলো একটু ভালো করে জানার চেষ্টা করবো। চলো শুরু করি। ফার্স্টেই দেখো, আমরা অর্গানিক কেমিস্ট্রির মোটামুটি ভালো লেভেলে কয়েকটা ক্লাস করে আসছি, নামকরণ পড়ে আসছি। তারপর আমরা সমনতা পড়ছি, হাইড্রোকার্বন নিয়ে আনছি, লাইক অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। এরপর আমরা প্রতিস্থাপন, অপসারণ বিক্রিয়াগুলো দেখছি, লাইক SN1, SN2, E1, E2। সো আমাদের নেক্সট যে টপিকটা আমরা ঢুকে গেছি সেটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আচ্ছা, অ্যারোমেটিক এই শব্দটা আসছে হলো অ্যারোমা থেকে। অ্যারোমা, আচ্ছা অ্যারোমা হচ্ছে হলো, আমরা সবাই জানি, সুগন্ধযুক্ত জিনিস। সুগন্ধ। আগেকার দিনে যেসব যৌগগুলা সুগন্ধ দিত, লাইক বেনজিন এবং বেনজিনের মতো দেখতে এবং সুগন্ধ দিচ্ছে, সেসব যৌগকে বলা হইতো আর কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন বা অ্যারোমেটিক যৌগ বলা হইতো। এরপরে যদিও এই তত্ত্বটা চেঞ্জ হয়, এরপর দেখা যায় যে বিভিন্ন দুর্গন্ধযুক্ত কিছু যৌগ আছে যেগুলা কিনা এইগুলা ক্যারেক্টারিস্টিক্সের সাথে মিলে যাচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, কিন্তু এগুলো সুগন্ধযুক্ত না। তারপর আর কি এই যে লেসমিথ, বিজ্ঞানী লেসমিথ এই তত্ত্বটা দেয়, ঠিক আছে, যে সুগন্ধযুক্ত তত্ত্বটা দেয়। তারপর থেকে আসলে এই যখন দেখা যাচ্ছে যে কিছু দুর্গন্ধযুক্ত যৌগ আছে যেগুলো আসলে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের ক্যারেক্টারিস্টিক বহন করতেছে কিন্তু সুগন্ধযুক্ত না, দুর্গন্ধযুক্ত, তখন আর কি তত্ত্বটা বানচাল হয়ে যায় বা তত্ত্বটা খাটে না। যেমন আমরা যদি বলি অ্যারোমেটিক যৌগের মধ্যে দুর্গন্ধযুক্ত কম্পাউন্ড হচ্ছে পিরিডিন আছে। ওকে, আচ্ছা এগুলো আমরা জাস্ট এখন জেনে নিচ্ছি। ওকে, এখন কথা হচ্ছে ভাইয়া, অ্যারোমেটিক হাইড্রোকার্বন জিনিসটা কি? অ্যারোমেটিক হাইড্রোকার্বন হচ্ছে বেনজিন ও বেনজিন জাতক জাতক যৌগ যারা কিনা অসম্পৃক্ত অসম্পৃক্ত এবং হাকেল তত্ত্ব অনুসরণ করে, অর্থাৎ এদের মধ্যে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন বিদ্যমান। ইলেকট্রন বিদ্যমান তাদেরকে বলা হয় হচ্ছে হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এখন কথা হইতেছে ভাই, হাকেল তত্ত্ব এখানে কোত্থেকে আসলো? হ্যাঁ, মিকাইল স্মিথের এই তত্ত্ব যখন বিফলে গেল যে না এটা আসলে হচ্ছে না, এরপরে বিজ্ঞানী হাকেল তত্ত্ব দেয়। সে ওইখানে বলে যে, তার তত্ত্ব নিয়ে আমরা পড়বো অবশ্যই, সে বেসিক্যালি সেখানে বলে যে অবশ্যই তোমার অ্যারোমেটিক যৌগের মধ্যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন বিদ্যমান থাকা লাগবে। হ্যাঁ, সঞ্চরণশীল পাই ইলেকট্রন বিদ্যমান থাকা লাগবে। সেইটার বেসিসে তখন অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা আসলে সেট হয় যে আচ্ছা এই ক্যারেক্টারিস্টিকও একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে থাকবে। ওকে, তো আমরা মোটামুটি বুঝলাম যে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের ডেফিনিশনটা কি হইতে পারে, যে বেনজিন এবং বেনজিন জাতক যৌগ সেটা অসম্পৃক্ত হওয়া লাগবে, অর্থাৎ পাই বন্ধন থাকবে, এবং হাকেল তত্ত্ব অনুসরণ করবে। শুধু পাই বন্ধন থাকলেই হবে না, হাকেল তত্ত্ব অনুসরণ করবে যার মধ্যে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন বিদ্যমান। এখন হাকেল তত্ত্বটা কি সেটা আমরা জানবো। তার আগে অ্যারোমেটিক হাইড্রোকার্বনে আমরা কিছু এক্সাম্পল যদি বলি, আমরা সবচেয়ে ভালো জানি কি, একটা একদম সিম্পল যে এক্সাম্পলটা সবাই আমরা ইউজ করি সেটা হচ্ছিল বেনজিন। বেনজিন হচ্ছে আমার অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সবচেয়ে বেস্ট এক্সাম্পল। দেখছো, এটা হচ্ছে বেনজিন। এইটা হচ্ছে হলো আমার তার পাই বন্ধন
যার মধ্যে কি আছে, পাই ইলেকট্রন আছে, পাই ইলেকট্রন আছে। ওকে, পাই ইলেকট্রন আছে। এখন কথা হইতেছে ভাই কয়টা পাই ইলেকট্রন আছে এখানে আসলে? আরেকটা কয়টা পাই ইলেকট্রন আছে? একটা বন্ধনে অবশ্যই দুইটা পাই ইলেকট্রন থাকবে, পাই ইলেকট্রন থাকবে। ওকে, আর এই যে যেহেতু ডাবল বন্ড আছে বা পাই বন্ধন আছে, এটাকে আমরা কি বলছি, অসম্পৃক্ত। অসম্পৃক্ত। কিন্তু এই অসম্পৃক্ততা আবার আমাদের যে নর্মাল অ্যালকিন আছে সেটার মতো না, সেটা থেকে একটু ডিফারেন্ট। সে আমরা পরে জানবো যে কেন ডিফারেন্স শো করে আর কি। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের একদম বেসিক এক্সাম্পল যেটা আমরা দেখি। আচ্ছা, পরের স্লাইডে যাই। আমরা হাকেল নীতিটা জানি যে ভাই হাকেল নীতিটা কি আসলে। হ্যাঁ, বিজ্ঞানী হাকেল 1821 বা 1921 এই তত্ত্বটা দেয়। সে বলছে যে আমার অ্যারোমেটিক হইতে গেলে তাকে অবশ্যই বলয়াকার গঠন থাকা লাগবে। অর্থাৎ আমরা যে বেনজিনের যে চক্রটা দেখি, সাইক্লিক চক্র, সাইক্লিক হওয়া লাগবে, সাইক্লিক ছাড়া হবে না। যেমন আমি যদি বলি যে বেনজিন, তারপর ধরো যে থায়োফিন, ঠিক আছে, এগুলা, তারপর ধরো যে সাইক্লোপ্রোপিলিন, ক্যাটায়ন, এগুলো অ্যারোমেটিক যৌগ। কিভাবে আসতেছে আমরা পরে একটু ডিসকাস করতেছি, বাট এগুলো মনে রাখবো যে বলয়াকার বা গঠন থাকা লাগবে। দুই হইতেছে সমতলীয়তা। আচ্ছা, সমতলীয়তা বলতে বোঝাচ্ছে আমার এখানে তোমার যে কার্বন আছে, আমার বেনজিনের গঠনের মেইন জিনিস কি আসলে, কার্বন আর হচ্ছে হলো হাইড্রোজেন। আচ্ছা, কার্বনের যে ইলেকট্রোবিন্যাসটা আমরা যদি দেখি, ইলেকট্রোবিন্যাসটা নর্মাল ইলেকট্রোবিন্যাস 1s2 2s2 2p x1 2p y1 2p z0। ওকে, আর উত্তেজিত অবস্থায় যখন সংকর গঠন করবে 1s2 2s1 2p x1 2p y1 2p z1। এই 2p z1টা হচ্ছে অসংকরিত মানে অসংকরিত অরবিটাল, যার মধ্যে একটা ইলেকট্রন আছে, এবং এটাই মেইনলি আমার পাই বন্ধন গঠনে সাহায্য করতেছে। এবং এইখানে এই 2p যে পি অরবিটালটা প্রত্যেকে মানে কার্বন বরাবর একই সমতলীয় থাকবে, একই সমতলীয় অবস্থায় অবস্থান করবে। যদি এই কার্বনগুলা বা পি অরবিটালগুলা একই সমতল অবস্থান না করে তাহলে কি হবে এটা একটু দেখতেছি। এবার তার আগে কিভাবে একই সমতুল্যভাবে অবস্থান করতেছে সেটা দেখি। সাপোজ বেঞ্জিন আঁকো, কার্বন কার্বন ঠিক আছে, 6টা কার্বন আছে। এখন এটা কি করে, কার্বন সাথে লম্বভাবে অবস্থান করে, লম্বভাবে একই সমতলে অবস্থান করতেছে। যখন এরা একই সমতলে অবস্থান করবে তখন তারা বেসিক্যালি কি আছে, এখন দেখো এটা অ্যাকচুয়ালি এটার সাথে কিরকম সমান্তরাল না, এটার সাথে এটা সমান্তরাল, এটার সাথে এটা সমান্তরাল, এভাবে তার সমান্তরাল অবস্থান করে, তখন উপর দিক দিয়ে তারা একটা এরকম দেখো বন্ধন গঠন করতেছে। ঠিক তেমনি নিচের দিক দিয়ে তা একটা বন্ধন গঠন করবে। ওকে, এই যে সেই বন্ধনটা দেখো, ঠিক আছে, এইভাবে তারা সেই অবস্থান করতেছে। ওকে ওকে, যদি তারা একই সমতল অবস্থান না করতো তাহলে এইখানে যে পি ইলেকট্রন মানে পি অরবিটালটা আছে, তার মধ্যে ইলেকট্রনটা আছে, সেটা নিরবিচ্ছিন্নভাবে এই পুরা চক্র বরাবর রোটেশন করতে পারতো না বা ঘোরাফেরা করতে পারতো না, সহজ হিসাব সে ঘুরতে পারতো না যদি এরকম একটা সমতুল্য না হইতো। যদি বিষমতলীয় হইতো মানে একই সমতুল্য না হইতো তখন কিন্তু আসলে এই রেজোনেন্সটা পসিবল হতো না, যেটা আমাদের মেইন ডিফারেন্স ক্রিয়েট করে একটা অ্যালকিন এবং একটা বেনজিনের মধ্যে। লাইক একটা অ্যালকিনের মধ্যে আমার ডাবল বন্ড অবশ্যই আছে, কিন্তু সেটা শুধুমাত্র এই দুইটা কার্বনের মধ্যেই সীমাবদ্ধ। ওকে, বাট যখন আমরা একটা বেনজিন নিব
বা যখন একটা অ্যারোমেটিক যৌগ নিব তখন আমরা দেখব যে আমার এই যে পাই ইলেকট্রনটা শুধুমাত্র এই কার্বন অথবা এই কার্বনের মধ্যে কখনোই সীমাবদ্ধ না, কিংবা আমি বলতে পারবো না যে আমার এই কার্বন বা এই কার্বনের মধ্যে সীমাবদ্ধ। পুরা জিনিসটাই রোটেশন আকারে প্রত্যেকটা কার্বন এসে ঘুরতে পারে। এই অসংকুচিত যে অরবিটালটা, এটাকে আমরা বলতেছি সঞ্চরণশীল ইলেকট্রন অথবা ডিলোকালাইজড অথবা সঞ্চরণশীল ইলেকট্রন। ক্লিয়ার? সো এই জন্য এটার অবশ্যই সমতুল্যতা অনেক বেশি জরুরি, এবং এটা একটা ক্যারেক্টারিস্টিকের মধ্যে পড়ে গেছে যে বলয়াকার গঠন করা লাগবে, তার একটা সমতুল্যতা শো করা লাগবে। আচ্ছা, এরপর আসো যেটা বলছে, আচ্ছা ওয়েট, পূর্ণ কনজুগেশন। পূর্ণ কনজুগেশন জিনিসটা কি? পূর্ণ কনজুগেশন জিনিসটা হইতেছে তোমাকে অবশ্যই এইখানে একটা প্রত্যেকটা কার্বনের মধ্যেই ওই যে তোমার অসংকরিত যে পি অরবিটাল বা একটা পি অরবিটাল থাকা লাগবে, যাতে করে তোমার সিস্টেমটা এরকম হয় যে একটা সিঙ্গেল বন্ড থাকবে, তারপর একটা ডাবল বন্ড থাকবে, তারপর একটা সিঙ্গেল বন্ড থাকবে। এইটাকে বলা হয় কনজুগেটেড অবস্থা। একটা দ্বিবন্ধন, দেন একটা একক বন্ধন, তারপর একটা আবার একটা দ্বিবন্ধন। আর এটা পসিবলই যখন তুমি একটা প্রতিটা কার্বনে একটা করে পি অরবিটাল থাকবে। এখন যদি পূর্ণ কনজুগেশন না হইতো তাহলে ভাই কি হইতো? যে ভাই আমরা বললাম যে মানে পূর্ণ কনজুগেশন নাই, তাহলে কি হবে? যে তোমার ধরো এইটার মধ্যে ধরো কোনো পি অরবিটাল নাই, এই কার্বনের মধ্যে পি অরবিটাল নাই, তখন এই যে এই কার্বন থেকে এই কার্বনে রোটেট করতে পারবে না, ইলেকট্রনটা সঞ্চরণশীল হইতে পারবে না, ডিলোকালাইজেশন করতে পারবে না। ঠিক আছে? যার কারণে আমি তখন বলতে পারবো না যে এই যে কার্বনের মধ্যে পাই ইলেকট্রনগুলো রোটেশনাল বা সঞ্চরণশীল অবস্থায় আছে। তখন আর কি ওই যে আমাদের তত্ত্বটা যে এটার একটা সঞ্চরণশীল পাই ইলেকট্রন ক্যারেক্টারিস্টিকও আছে, সেটা আসলে তখন ব্যর্থ হইতেছে বা সেটা আসলে কাজ করতেছে না। সো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে এটা পূর্ণ কনজুগেশন থাকা লাগবে। এরপর লাস্টে যেটা বলছে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকা লাগবে। এখন পাই ইলেকট্রন আছে কিন্তু সেটা 4n+2 সংখ্যক নাই, তাইলে আসলে এটা কাজ করবে না। এখন এখানে n এর ভ্যালু ভাই কি হবে? এখানে n এর ভ্যালু হইতে হবে 0, 1, 2, 3, তুমি যাই বলতে পারো, যে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ 0 সহ যে কোনো পূর্ণ সংখ্যা। এখানে n এর ভ্যালু কখনো তুমি হাফ, 1/3, 1/4 এগুলা হইতে পারবে না। এগুলা যদি হয় তাহলে ভাই আমার এই অ্যারোমেটিক যৌগের যে তত্ত্বটা খাটতেছে না, এবং সেই যৌগটা অ্যারোমেটিক হবেও না। সামনে আমরা কিছু এক্সাম্পল দেখবো, সেটা থেকে বুঝতে পারবো যে একটা যৌগ কখন অ্যারোমেটিক হইতেছে, কখন অ্যারোমেটিক হইতেছে না। তো আমরা মোটামুটি কি এটা বুঝতে পারছি যে হাকেল তত্ত্বটা কি বা হাকেল নীতিটা কিভাবে কাজ করতেছে, যে একটা অ্যারোমেটিক যৌগ হওয়ার জন্য শুধুমাত্র তাকে শুধু বেনজিন বলে থাকলেই হবে না, তার মধ্যে অবশ্যই রেজোনেন্স, ইলেকট্রন রেজোনেন্স কাজ করতে হবে, তার মধ্যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকা লাগবে, সাথে তার পূর্ণ কনজুগেশন যে ব্যবস্থা সেটা থাকা লাগবে, সমতুল্যতা থাকা লাগবে। একে সমতুল্য না হলে কিন্তু আবার ওই যে রেজোনেন্সটা পসিবল না। সো এই জিনিসগুলো যদি মাথায় রাখি তখনই আমরা দেখতেছি যে এটা হাকেল তত্ত্বটা পূর্ণতা পাইতেছে। আচ্ছা, নেক্সট গো টু দ্য নেক্সট স্লাইড। আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমরা অ্যারোমেটিক যৌগ জিনিসটা ভালো করে বুঝতে পারবো কিভাবে কাজ করতেছে। ফার্স্টে দেখো আমাদের চির পরিচিত যে এক্সাম্পল সেটা হচ্ছে বেনজিনটা রাখছি এখানে। বেনজিন আমাদের অনেক ফেভারিট। বেনজিন দিয়ে আমরা অনেক অনেক পড়াশোনা করবো সামনে আমাদের নেক্সট ক্লাসগুলোতে। আমরা বেনজিন, টলুইন, তারপর ফেনল, এগুলা দিয়ে অনেক কিছু প্রস্তুতি দেখবো, প্লাস কিভাবে এগুলা থেকে অন্যান্য জায়গা থেকে এইসব যৌগ তৈরি করা যায় সেগুলো ভালো করে জানবো। ওকে, সো চলো বেনজিন। এখানে দেখো বেনজিনের মধ্যে পাই ইলেকট্রন কয়টা আছে? পাই বন্ধন আছে কয়টা? মানে 1টা 2টা 3টা। পাই ইলেকট্রন তার কয়টা আছে? ডাবল আছে, অর্থাৎ 6টা পাই ইলেকট্রন আছে। তো দেখি এটা কি 4n+2 সংখ্যক নীতিটা মানতেছে কিনা। 4n+2 = 6 যদি হয়, n এর ভ্যালু হবে হচ্ছে 6 - 2/4, অর্থাৎ n এর ভ্যালু হচ্ছে 1, অর্থাৎ এটা মানতেছে। ওকে, দেন পরেরটায় চলে যাই। এটা হচ্ছে ভাইয়া ন্যাপথালিন, ন্যাপথালিন। ক্লিয়ার? আচ্ছা, এই ন্যাপথালিনটা যদি একটু ভালো করে দেখি, ন্যাপথালিনটা কেমন কাজ করতেছে। এর মধ্যে পাই ইলেকট্রন কয়টা আছে ভাইয়া? 1টা 2টা 3টা 4টা 5টা, অর্থাৎ 5টা পাই বন্ধন, 10টা পাই ইলেকট্রন। তাহলে 4n+2 যদি হয় 10, তাহলে n এর ভ্যালু কত হবে? 10 - 2/4,
8/2, 8/4, সরি 2 হয়, এন এ ভ্যালু আসতেছে 2। এটা আমাদের গুরুত্বপূর্ণ। এরপর দেখো তিনটা ফিনাইল মূলক। আচ্ছা এই যে চক্রটাকে বেনজিন জাতক চক্র বলতেছি, বেনজিন চক্র। এটাকে অ্যাকচুয়ালি প্রতিস্থাপক হিসেবে কাজ করলে এটাকে বেসিক্যালি বলে ফিনাইল মূলক বলা যেতে পারে, ফিনাইল অথবা অ্যারাইল মূলক। ঠিক আছে, তিনটা ফিনাইল মূলক যখন একসাথে যুক্ত হয়েছে তখন আমরা তাকে বলছি অ্যানথ্রাসিন, অ্যানথ্রাসিন। ঠিক আছে ভাই। এখন অ্যানথ্রাসিন এর মধ্যে কয়টা পাই বন্ধন আছে? 1 2 3 4 5 6 7, 7টা পাই বন্ধন আছে। মিন্স এটাতে পাই ইলেকট্রন আছে 7 দুগুণে 14। তাহলে এন এর ভ্যালু এখানে আসতেছে বেসিক্যালি 14 মাইনাস 2/4, 12/4, 3। ঠিক আছে, তাহলে এখানে প্রত্যেকটা এন এর ভ্যালু এখানে পুরো সংখ্যা, যার কারণে আমরা বলতেছি এটা প্রত্যেকটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। আর কথা হচ্ছে ভাই আপনি এগুলো আমাদের কেন শিখেছেন? রিজন হচ্ছে এগুলো আমাদের যখন আমি যেবার অ্যাডমিশন পরীক্ষা দিই, এগুলা ডিরেক্টলি পরীক্ষায় আসে, যে বলে এই যৌগগুলা কয়টা আকো, প্লাস এগুলো কয়টা পাই বন্ধন আছে এবং কয়টা পাই ইলেকট্রন আছে সেটা হিসাব করে দেখাও। ডিরেক্টলি ডিউ রিটার্ন এসে পড়ছিল, আর এই মার্কসের একটা কোশ্চেন ছিল এটা। ঠিক আছে, অ্যানথ্রাসিন সহ এসে পড়ছিল। ঠিক আছে, সো আমরা প্রতিটাই একটু ভালো করে জানবো। অ্যারোমেটিক যৌগ তোমার বইয়ে যতগুলো আছে আমি কয়েকটা দেখাচ্ছি, বইয়ে অবশ্যই অনেকগুলো আছে। তুমি যে দুইটা বই পড়ো অথবা একটা বই, যে বইটাই ফলো করবেন সেই বইয়ে যতগুলো তুমি পাবা প্রত্যেকটা তুমি অ্যারোমেটিক যৌগগুলো ভালো করে নাম শুনে শিখে ফেলবা, না হলে কিন্তু পরে পরীক্ষা আসলে এমসিকিউ তুমি পারবা না। আচ্ছা নেক্সট স্লাইড। আচ্ছা এরপর দেখো আরেকটা এক্সাম্পল রাখছি, সেটা হচ্ছে হলো থায়োফিন। থায়োফিন, ওকে। এখন ব্যাপারটা বুঝো যে আমরা একটু আগে বলছি যে একটা লেসমিথ, বিজ্ঞানী লেসমিথ একটা কথা বলছিল যে সুগন্ধযুক্ত যে যৌগগুলো আছে বেনজিন এবং বেনজিন জাতকের মধ্যে সুগন্ধযুক্ত যারা, তাদেরকে বলা হচ্ছিল যে অ্যারোমেটিক যৌগ। বাট একটা সময় গিয়ে দেখা গেছে যে শুধু সুগন্ধযুক্ত না, কিছু যৌগ আছে যেগুলা থেকে আসলে মানে বেনজিনের মতোই কাজ করতেছে কিন্তু এগুলো সুগন্ধযুক্ত নয়, দুর্গন্ধযুক্ত। তাদের মধ্যে থায়োফিন একটা আছে, পিরিডিন আছে, পিরিডিন আছে, থায়ামিন আছে, থায়ামিন আছে, ওকে। আচ্ছা, তার মানে আমরা বুঝতেছি শুধু অ্যারোমেটিক যৌগ মানেই কার্বন এবং হাইড্রোজেনের খেলা না। অ্যারোমেটিক যৌগ মানে এর মধ্যে সালফার, অক্সিজেন, নাইট্রোজেন, হ্যালোজেন যুক্ত যৌগ যুক্ত হইতে পারে। ওকে, সো এটা আমাদের মাথায় রাখতে হবে। সো থায়োফিনে দেখো এখানে দুইটা ভাই, কয়টা বাই বন্ধন আছে? দুইটা বাই বন্ধন আছে, অর্থাৎ এর মধ্যে পাই ইলেকট্রন 4টা। তাহলে এটা কিভাবে একটা অ্যারোমেটিক যৌগ হইলো? ব্যাপারটা বুঝো, এইখানে সালফারের মুক্তজ ইলেকট্রন আছে কয়টা? 2টা। কিন্তু দেখো একটা দুইটা বাইরে আর দুইটা ভেতরে, এই দুইটা ডিরেক্টলি এই দুইটা মুক্তজ ইলেকট্রন একই সমতুলে পাই বন্ধনের সাথে একই সমতুল অবস্থান করার কারণে ডিরেক্ট রেজোনেন্সে অংশগ্রহণ করে। তখন আমি বলতে পারি যে 4টা পাই ইলেকট্রন সাথে দুইটা মুক্তজ ইলেকট্রন, টোটাল 6টা কি আছে? সঞ্চরণশীল ইলেকট্রন আছে। তখন 4n + 2 = 6 হয়, এন এগুলো তখন কি হবে? 1। দ্যাটস হাউ এটা একটা অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগ। ক্লিয়ার? আচ্ছা ওকে, এবার তোমাকে যদি বলি ভাই এখানে একটা যৌগ আছে, এখানে একটা যৌগ আছে, এই দুটার মধ্যে কোনটা অ্যারোমেটিক হবে কোনটা অ্যারোমেটিক হবে না আমাকে তুমি ব্যাখ্যা করে দেখো। আচ্ছা এই যৌগটার নামটা বলে দিই, সাইক্লোপ্রোপিনাইল, প্রোপিলিন, সাইক্লোপ্রোপিলিন অ্যানায়ন। এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপিলিন ক্যাটায়ন। ক্যাটায়ন না?
তো আমাকে বলো, হ্যাঁ এইটা কি অ্যারোমেটিক যৌগ না এটা অ্যারোমেটিক যৌগ, কোনটা হবে, নাকি দুইটাই অ্যারোমেটিক যৌগ? তো আমরা একটু দেখি। ফার্স্টে দেখো এখানে কয়টা পাই বন্ধন আছে, একটা পাই বন্ধন আছে, তার মানে এখানে পাই ইলেকট্রন আছে কয়টা, দুইটা। এছাড়া এর বাইরে দেখো দুটো ইলেকট্রন অবস্থান করতেছে, যেটা একই সমতুল্যতে আছে, তার মানে এটা রেজোন্যান্স অংশ নিয়ে টোটাল ইলেকট্রন আছে চারটা। তো চারটা যদি হয় আমি দেখি 4n প্লাস 2 ইকুয়ালস টু যদি 4 হয়, n এর ভ্যালু 4n ইকুয়ালস টু হচ্ছে 4 মাইনাস 2, অর্থাৎ n এর ভ্যালু হচ্ছিল 2/4 হাফ। দেখো ভালো করে দেখো, n এর ভ্যালু কিন্তু এখানে কোনো পূর্ণ সংখ্যা আসতেছে না, n এর ভ্যালু আসতেছে একটা ভগ্নাংশ, ফ্র্যাকশনাল নাম্বার হাফ। তার মানে বোঝা যাচ্ছে এইটা কোনোভাবেই একটা অ্যারোমেটিক যৌগ না। পরীক্ষা ডিরেক্টলি এটা এমসিকিউতে খুব বেশিবার এসে পড়ে, এই জন্য এটা এগুলো এই দুইটা জিনিস আমাদের খুব ভালো করে পড়তে হবে, যে এমসিকিউ যেহেতু আসতেছে। ক্লিয়ার যে এখানে সাইক্লোপ্রোপিলিন অ্যানায়ন কখনোই একটা অ্যারোমেটিক যৌগ না, বিকজ আমরা দেখলাম যে এটা পাই বন্ধনে এবং রেজন বাইরের যে মুক্তজ ইলেকট্রন আছে দুটো যোগফল করে এন এর ভ্যালু আসতেছে হচ্ছে হাফ। তার মানে এটা কখনোই একটা অ্যারোমেটিক যৌগ না। এবার আমরা একটু দেখি সাইক্লোপ্রোপিলিন ক্যাটায়নটা কিভাবে কাজ করে। এটা এখানে একটা পাই বন্ধন আছে, এই পাই বন্ধনে দুইটা পাই ইলেকট্রন, সো দুইটা যদি পাই ইলেকট্রন থাকে, এখানে যেহেতু আর মুক্তজ ইলেকট্রন নাই, তার মানে এখানে 4n প্লাস 2 ইকুয়ালস টু হচ্ছিল 2, তাহলে n এর ভ্যালু ইকুয়ালস টু হচ্ছিল 2 মাইনাস 2/4, অ্যান্সার আছে 0 0। আর আমরা অলরেডি বলছি n এর ভ্যালু যখন 0 1 2 3 যে কোনো ভগ্নাংশই হোক না কেন এটা একটা অ্যারোমেটিক যৌগ হবে, তার মানে অবশ্যই এটা একটা অ্যারোমেটিক যৌগ। বুঝা গেছে? আমাদের যদি কখনো অনুধাবনমূলক প্রশ্ন কিংবা আমাদের কোনো অ্যাডমিশনের প্রশ্নটা আসে যে জাস্ট নাম দিয়েও তো বলে যে সাইক্লোপ্রোপিলিন অ্যানায়ন, সাইক্লোপ্রোপিলিন ক্যাটায়ন, এই দুইটার মধ্যে কোনটা অ্যারোমেটিক যৌগ এবং কেন ব্যাখ্যা করো, আশা করি আমরা এইভাবে সুন্দর মতো ব্যাখ্যা করতে পারবো। ক্লিয়ার? চলো পরের স্লাইডে আরো দুইটা এক্সাম্পল রাখছি বোঝার জন্য। এটা হচ্ছে হলো সাইক্লো পেন্টা, আচ্ছা আমরা নামকরণ একটু বোঝার চেষ্টা করি। যেহেতু একটা সাইক্লো চক্র, সাইক্লো হবে, কয়টা কার্বন আছে ভাইয়া? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, মানে পেন্টা। সাইক্লোপেন্টা কয়টা ইন আছে ভাইয়া? দুইটা ইন আছে। সাইক্লোপেন্টা ডাই ইন, সরি সাইক্লোপেন্টা ডাই ইন, ঠিক আছে, বা ডাইন ইনাইল বলা যেতে পারে, ডাই ইন বা ডাইনাইল। ওকে, ক্যাটায়ন প্লাস চিহ্ন যেহেতু ক্যাটায়ন, সেম গোস ফর সাইক্লোপেন্টা, সেম জিনিস ডাইনাইল অ্যানায়ন। এখন আমাদের পরীক্ষায় যদি আসে যে নিচে এই দুটার মধ্যে কোনটা অ্যারোমেটিক যৌগ বা কোনটা অ্যারোমেটিক যৌগ না, দেখা করে দেখাও। সো এবার আমরা যদি দেখি এখানে পাই বন্ধন আছে দুইটা, অর্থাৎ এবং একটা প্লাস চিহ্ন, অর্থাৎ এখানে ইলেকট্রন আছে হচ্ছে হলো পাই ইলেকট্রন আছে কয়টা? চারটা। তাহলে 4n প্লাস 2 ইকুয়ালস টু যদি 4 হয়, n এর ভ্যালু আসতেছে হচ্ছে হলো 4 মাইনাস 2/4 হাফ। ইট মিনস এটা কখনোই একটা অ্যারোমেটিক যৌগ নয়, এটা কখনোই অ্যারোমেটিক যৌগ না, যৌগ নয়। বাট যখন আমি দেখবো সাইক্লোপেন্টাডাইইনাইল অ্যানায়ন, সেক্ষেত্রে আমরা দেখতেছি দুইটা পাই বন্ধন এবং একটা মুক্তজ ইলেকট্রন লোন পেয়ার রয়ে গেছে, যেটা রেজোনেন্স অংশগ্রহণ করতেছে একই সমতুল্য থাকার কারণে। তখন 4n প্লাস 2 অ্যাকচুয়ালি কত আসতেছে? 6, 4 আর 2 6, n এর ভ্যালু আসতেছে 1। তার মানে অবশ্যই এটা একটা অ্যারোমেটিক যৌগ। আগের স্লাইডে দেখলাম যে প্রোপিলিন ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে ক্যাটায়নটা অংশগ্রহণ করতেছে বেসিক্যালি অ্যারোমেটিক যৌগ হিসেবে, আর এইটা অ্যানায়নটা একটা অ্যারোমেটিক যৌগ না। কিন্তু যখন দেখতেছি আবার এইখানে পেন্টাডাইইনের ক্ষেত্রে সাইক্লোপেন্টাডাইইন ক্যাটায়নটা হচ্ছে হলো যে অ্যারোমেটিক যৌগ না, বাট অ্যানায়নটা একটা অ্যারোমেটিক যৌগ। বুঝে গেছে? সো এই এক্সাম্পল গুলো আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর ধরো তোমার কাছে দিল যে একটা পিরিডিন দিল, ঠিক আছে? ওকে, এখন কথা হচ্ছে ভাই পিরিডিনের ক্ষেত্রে আমি কিভাবে কাউন্ট করব?
এই যে আমি দেখতেছি আমার 3টা পাই বন্ধন আছে, টোটাল 6টা পাই ইলেকট্রন আছে, তাহলে ভাই এটাকে কি আমি কাউন্ট করব না? না, এটাকে কাউন্ট করবো না এই জন্য কারণ এই মুক্ত জোড়টা একই সমতুল্য তো না, একই সমতুল্য নাই, সমতলে অবস্থান করতেছে না। যার কারণে আমরা বলতে পারি যে টোটাল পাই ইলেকট্রন আছে কয়টা ভাই? 6, তাহলে n এর ভ্যালু আমরা পাইছি 1। ঠিক আছে, এইভাবেই আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বনগুলা আইডেন্টিফাই করা যায়। এই রুলসগুলো যদি আমরা মাথায় রাখি যে কিভাবে সংজ্ঞাটা আসলো, কিভাবে আমরা হাকেল তত্ত্বটা পাইলাম, হাকেল নীতিটাগুলো কিভাবে কাজ করতেছে এখানে রেজোনেন্সের ক্ষেত্রে, ডিলোকালাইজেশন বা সঞ্চরণশীল ইলেকট্রনের ক্ষেত্রে কিভাবে কাজ করতেছে, এবার 4n+2 সংখ্যক যে পাই ইলেকট্রন, সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকা লাগবে, সেটাও আমরা একটু ভালো করে দেখলাম এক্সপ্লেনেশনের মাধ্যমে। সো এই এক্সাম্পলগুলো যখন আমরা দেখে ফেলবো তখন বেসিক্যালি আমাদের জন্য অ্যারোমেটিক যৌগটা অনেক অনেক ইজি হয়ে যায়। আর এইটাই বেসিক্যালি আমাদের অ্যারোমেটিকের একদম বেসিক পার্ট। এরপরে আমরা অ্যারোমেটিকের অন্যান্য যৌগ নিয়ে ভালো করে জানবো, বেনজিন, তারপর ধরো যে টলুইন, ফেনল, এগুলো ভালো করে জানবো। সো দ্যাটস ইট, বেস্ট অফ লাক।